মাঝে মাঝে ভাবি আমার কপালে শোক লিখতে গিয়ে ভগবানের বোধহয় কলমের কালি ফুরিয়ে গিয়েছিল। না হলে কেন বড় বড় ডিগ্রি গলায় ঝুলিয়েও আমাকে পার্সেল ডেলিভারির কাজ করতে হবে? একটা ভালো চাকরি কি আমার কপালে লেখা যেত না? কত জায়গায় ঘুরলাম, প্যারাগনের 3টে অফিস চপ্পল খসে গেল এই অফিস থেকে ও অফিসের সিঁড়ি ভাঙতে ভাঙতে, তবু কোনো একটা শান্তির চাকরি মিলল না। তাই কিছু না পেয়ে এই পার্সেল ডেলিভারি কাজটা যে একেবারে খারাপ লাগে তা না। সারাদিন এদিক থেকে ওদিক ঘোরাঘুরি, বিচিত্র ধরনের মানুষের সাথে কথা বলা, সব মিলিয়ে বেশ ভালোই কাটে সারাটা দিন। তবে মুশকিল একটাই, অর্ডার হলে বৃষ্টি হোক আর আকাশ থেকে আগুন ঝরে পড়ুক, ডেলিভারি করতে যেতেই হবে। এই করতে গিয়ে অনেকবার অনেক বিপদে পড়েছি, তবু কটা টাকার জন্য সেই বিপদকে বুড়ো আঙুল দেখিয়ে আমাদের মতন ডেলিভারি বয়দের ছুটে বেড়াতেই হয়। এর নামই হয়তো জীবনযুদ্ধ। আফসোস করে লাভ নেই। আজ কাজ মিটিয়ে বাড়ি ফেরবার জন্য সবের পা দিতে গেছি, ঠিক তখনই ম্যানেজার বলল, অনন্ত, আর একটা অর্ডার এসেছে, তুমি একটু ডেলিভারিটা করে দিয়ে তারপর বেরো। পারবো না বললেই চাকরি নিয়ে টানাটানি, তাই মুখ বুঝে পার্সেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। রথিনপুর নামের একটা জায়গা থেকে অর্ডারটা এসেছে। জায়গাটা আমাদের শহর থেকে বেশ খানিকটা দূরে। চলেই এসেছি প্রায়। এদিকে বিদ্যুতের চমক দেখে মনে হলো বৃষ্টিও চলে এসেছে কাছাকাছি। একটা হালকা ঝোড়ো হাওয়া বইছে অনেকক্ষণ ধরেই। ঝড়ও হতে পারে। এখন যদি ঝড়ের কবলে পড়ি তাহলেই হয়েছে। রথিনপুরে ঢুকে কাস্টমারের নাম্বারে ফোন করলাম, কিন্তু ফোনটা নট রিচেবল বলছে। বাড়িটাও তো চিনি না, ফোনে লাইন না পেলেই তো সমস্যা। কাউকে একটা জিজ্ঞেস করা দরকার। ওই তো রাস্তার ধারে একটা চায়ের দোকান দেখতে পাচ্ছি, ওখানে গিয়ে জিজ্ঞেস করি বরং। দাদা, এখানে অনন্যা বসু মল্লিকের বাড়িটা কোন দিকে? লোকটা আমার মুখের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো, কিছুই বলল না। ভাবলাম শুনতে পাইনি বোধহয়, তাই আবারও জিজ্ঞেস করলাম, বলছি অনন্যা বসু মল্লিকের বাড়িটা চেনেন? বলতে পারবেন কোন দিকে? অনন্যা বসু মল্লিকের বাড়ি কি দরকার? ওই বাড়িতে তো এখন কেউ যায় না। আপনি কেন যাবেন? আমি একটা পার্সেল ডেলিভারি করতে এসেছি। আপনি চিনে থাকলে আমাকে একটু বলুন তাড়াতাড়ি। আমাকে ডেলিভারিটা করে আবার তাড়াতাড়ি ফেরত যেতে হবে। আকাশের অবস্থা ভালো না। দেখলাম দোকানদার মনে মনে কী সব যেন বিড়বিড় করলো। তারপর বলল, এই রাস্তা দিয়ে সোজা চলে যান, 34 নম্বর লেনে ঢুকেই দেখবেন ডান দিকে একটা সাদা রঙের পুরনো বাড়ি, ওই বাড়িটাই। দোকানদারের কথা মতন 34 নম্বর লেনে ঢুকে পড়লাম। একটা ফাঁকা গলি রাস্তা। খানিকটা এগোতেই একটা গন্ডগোল চোখে পড়ল। দেখলাম রাস্তার মাঝখানে একটা মেয়েকে ঘিরে দাঁড়িয়ে আছে কয়েকজন লোক। চেহারা দেখেই বোঝা যায় যে তারা কেউ খুব একটা সুবিধার লোক না। হঠাৎ দেখলাম একটা লোক একটা পিস্তল বার করে সোজা গুলি চালিয়ে দিল মেয়েটার কপাল লক্ষ্য করে। গুলির তীব্র আওয়াজে কেঁপে গেল রাতের নিস্তব্ধতা। মেয়েটা লুটিয়ে পড়ল রাস্তার ওপর। লোকগুলো দৌড়ে পালিয়ে গেল গলিটা থেকে। পুরো ঘটনাটাই যেন ঘটে গেল চোখের পলকে। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম রাস্তার উপরে। এই সময় পকেটে ফোনটা বেজে উঠল। সেটা বার করে দেখলাম অফিস থেকে ফোন। কি ব্যাপার, এখনো ডেলিভারি হয়নি? অ্যাপে কোনো আপডেট পাইনি কেন? স্যার এখনো হয়নি, মানে এই এসেই গেছি। আসলে একটা ঘটনা ঘটে গেল চোখের সামনে, তাই। থামো থামো, ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি কাজ মিটিয়ে অ্যাপে আপডেটটা দিয়ে দাও। লেট হলে কাস্টমার রেটিং ঠিক মতো দেবে। আমি এক্ষুনি করে দিচ্ছি স্যার, আপনি আপনি চিন্তা করবেন না। ফোনটা রেখে যেই সামনে রাস্তার দিকে চোখ গেল, দেখলাম একটু আগে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কোনো চিহ্নমাত্র সেখানে নেই। আশ্চর্য, তা কি করে সম্ভব? এই তো আমার চোখের সামনে ঘটে গেল ঘটনাটা।
তাহলে মুহূর্তের মধ্যে রাস্তার উপরে পড়ে থাকা গুলিবিদ্ধ মেয়েটা গেল কোথায়? বুঝতে পেরেছি, নিশ্চয়ই ওই লোকগুলো কোনো ফাঁকে এসে মেয়েটাকে সরিয়ে নিয়ে গেছে প্রমাণ লোপাটের জন্য। আমি ফোনে কথা বলায় হয়তো খেয়াল করিনি, না হলে এত বড় একটা ঘটনা তো আমার মনের ভুল হতে পারে না। 34 নম্বর লেনে ঢুকে অনন্যা বসু মল্লিকের বাড়ির সামনে এসে দাঁড়ালাম। দরজাটা বন্ধ, ভেতরে আলো জ্বলছে বলে তো মনে হলো না। আমার কি পার্সেলটা নিয়ে আসতে দেরি হয়ে গেল? দরজায় গিয়ে কড়া নাড়লাম। একবার মাত্র কড়া নাড়তেই দরজাটা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। কেউ নেই ভেতরে। তাহলে দরজাটা খুলল কে? বুঝেছি, নিশ্চয়ই দরজাটা ভেতর থেকে ভেজানো ছিল, বন্ধ করা ছিল না, তাই আমার হাতে ঠেলা লাগতেই সেটা খুলে গেছে। ভেতরটা বড্ড অন্ধকার। আমি ডাকলাম, কেউ আছেন? আপনাদের অর্ডারটা। সামনে একটা টেবিল আছে দেখুন, ওখানে রেখে চলে যান, টাকাও টেবিলেই রাখা আছে। আওয়াজটা আসছে ওপর থেকে। আমি অন্ধকারের ভেতর চোখ চালিয়ে দেখলাম বসবার ঘরের মাঝখানে একটা টেবিল, তার উপর একটা পেপারওয়েট দিয়ে টাকাটা চাপা দেওয়া রয়েছে। আমি আর কোনো কথা না বলে এগিয়ে গিয়ে টেবিলের ওপরে অর্ডারটা রেখে টাকাটা নিয়ে বেরিয়ে গেলাম ঘর থেকে। ঘরটার পরিবেশ আমার ঠিকঠাক লাগছিল না। সারা ঘরময় কেমন একটা আষ্টে গন্ধ, একটা ঠান্ডা ঠান্ডা ভাব। বাইরে বেরিয়ে মনে পড়ল কাস্টমারের রেটিংটা নেওয়া হয়নি। ওটা না নিয়ে ফিরে গেলে ম্যানেজার ছেড়ে কথা বলবে না। রেটিংটা নেবার জন্য আবার সেই ঘরের ভেতরে যেতে হবে। কিন্তু সেই কাস্টমারকে তো দেখতেই পেলাম না, ওপর থেকে কথা বলছিল। ওই ঘরের ভেতরে আবার ঢোকবার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু যেতে হবে, কিছুই করার নেই। আবার এসে ঢুকলাম সেই ঘরের ভেতর। একটু নিচে আসবেন, রেটিংটা নেবার ছিল। ম্যাডাম, ম্যাডাম একবার নিচে আসবেন। কোনো উত্তর এলো না। মনে হচ্ছে আমাকেই ওপরে যেতে হবে। অস্বস্তি হচ্ছে খুব। কি আর করবার, চাকরিটা বাঁচানোর জন্য করতেই হবে। সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলাম। জানলাটা পেরোতে গিয়ে হঠাৎ খোলা জানালা দিয়ে আমার ঘরের ভেতরে চোখ পড়ল। আর তখনই আমার সিঁড়ি দাঁড়াবে যেন একটা বরফের স্রোত খেলে গেল। খাটের ওপরে বসে আছে এক মহিলা। তার চোখের জায়গায় দুটো আলোর বলয় জ্বলে রয়েছে। মাথায় একটা গভীর ক্ষতচিহ্ন, তা দিয়ে বেয়ে নামছে রক্তের ধারা। খাটের ওপরেও শুয়ে আছে একই রকমের আরও এক প্রেত শরীর। সারা শরীরের রং বিবর্ণ, ফ্যাকাশে। এরা কেউই মানুষ হতে পারে না। এরা এরা প্রেত, পিশাচ। নিজের চোখকেও যেন বিশ্বাস করাতে পারলাম না যে আমি যা দেখছি তা সত্যি। মহিলাটি আমার দেওয়া পার্সেলের ভেতর থেকে বার করে একটা কেকের টুকরো খাইয়ে দিচ্ছে সেই বিছানায় শুয়ে থাকা পিশাচকে। এই ভয়ানক দৃশ্য দেখবার পর আমার মুখ থেকে আচমকাই একটা আর্তনাদ বেরিয়ে এলো। আমার আর্তনাদে সেই পিশাচিনী আর বিছানায় শুয়ে থাকা পিশাচ ঘাড় ঘুরিয়ে তাকালো আমার দিকে। তাদের ভয়ানক চাহনি দেখেই বুঝলাম আমার এই অযাচিত আগমন তাদের পছন্দ হলো না। তারা দাঁত বার করে কটমট করতে থাকলো আমাকে দেখে। আমার ভাবগতিক সুবিধার মনে হলো না। বুঝলাম এক্ষুনি এখান থেকে পালানো দরকার, না হলে বিপদ ঘনিয়ে আসতে পারে। তাই সেখান থেকে দৌড়ে কোনো রকমের সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। তারপর বাইরে বেরোতেই যাব, এমন সময় দেখলাম দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। সারা ঘরে ছড়িয়ে পড়েছে একটা অপার্থিব ঠান্ডা ভাব আর আষ্টে গন্ধ। চলে যাচ্ছেন যে, এসেছেনই যখন, তখন না হয় আরেকটু দাঁড়িয়ে যান। পেছন ঘুরতেই দেখলাম সেই নারী মূর্তি আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। কাপা কাপা গলায় বললাম, কে কে আপনি? আমি এক হতভাগিনী, যে সারাটা জীবন ভাগ্যের কাছে মার খেয়েছি। শুনবেন আমার গল্প? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনবো। বেশ, তাহলে শুনুন। নিজের ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। এই বাড়িটায় ভাড়া থাকতাম আমি আর আমার স্বামী নিলয়। ভালোই ছিলাম আমরা। নিলয় একটা কারখানায় কাজ নিল। তাতে যা মাইনে পেত তাতে আমাদের দুজনের সংসার ভালোভাবেই চলে যেত। কিন্তু হঠাৎ একদিন ঘটে গেল চরম বিপর্যয়। কাজ থেকে বাড়ি ফেরবার পথে নিলয়ের অ্যাক্সিডেন্ট হলো। পেছন থেকে একটা ট্রাক এসে ওকে ধাক্কা মেরে দিল।
নিলয় প্রাণে বেঁচে গেল ঠিকই, কিন্তু ও উঠে দাঁড়াবার শক্তি হারিয়ে ফেলল চিরকালের মতো। ডাক্তার বলল, দেখুন, নিলয়বাবুর মেজর ফ্র্যাকচার হয়েছে। অপারেশন করালে রিকভারি করতে পারে, তবে সে অপারেশনে অনেক টাকা খরচ। কত টাকা ডাক্তারবাবু? তা প্রায় 4 লাখ ধরে রাখুন। ছুটে গেলাম বাবার কাছে। কি করে ভাবলি আমি টাকা দেব? 1 টাকাও দেব না। যে মেয়ে পরিবারের সম্মানের কথা না ভেবে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে, সেই মেয়ে আমার কাছে মৃত। আমি 1 টাকা না করিও দেব না তোকে। তুই এখন আসতে পারিস, আর কোনোদিনও যেন এই বাড়িতে আসবার দুঃসাহস না দেখাস তুই। কথাটা যেন মাথায় থাকে। ওর অপারেশন করাতে পারলাম না। সংসারটাকে বাঁচিয়ে রাখবার জন্য আমি হসপিটালের আয়ার কাজ নিলাম। ভালোই কাটছিল বেশ, কিন্তু এই দিনও কপালে টিকলো না বেশি দিন। একদিন হসপিটালের সুপার আমাকে ডেকে বলল, শোনো অনন্যা, আমি জানি তোমার বাড়ির অবস্থা। তোমার স্বামীর অপারেশন করাতে 4 লাখ টাকা লাগবে, তাই তো? হ্যাঁ স্যার। সে টাকা আমি দেব তোমাকে। আপনি দেবেন? হ্যাঁ, আমি দেব। তবে তার জন্য তোমাকেও আমাকে কিছু দিতে হবে যে। আমি আপনাকে কি দেব স্যার? আর আমার দেওয়ার মতো কি বা আছে? আছে আছে অনন্যা, দেবার মতো তোমার অনেক কিছুই আছে। তবে আমার বেশি কিছুই লাগবে। শুধু তোমাকে মাঝে মাঝে একটু আমার কোয়ার্টারে আসতে হবে। আমি ডাকলেই একটু সময় কাটাতে হবে, এই আর কি। আমি জানতাম আপনি এরকমই কিছু একটা বলবেন। আমাকে এই হাসপাতালের অনেক নার্সেরা বলেছে আপনার এই নোংরা প্রবৃত্তি সম্পর্কে। আপনি ভাবলেন কি করে যে আপনার প্রস্তাবে আমি রাজি হব? গরিব হলেই সবাই নিজের সম্মান বিকিয়ে দেয় না টাকার বিনিময়ে। আমি আর এই হাসপাতালে কাজ করব না। আর আপনার এই নোংরামি যাতে চিরকালের জন্য ঘুচে যায়, সেই ব্যবস্থা করতে আমি সোজা থানায় যাব। থানায় যাবে? কি প্রমাণ আছে তোমার কাছে যে আমি তোমাকে এসব কথা বলেছি? প্রমাণ আছে। এই মোবাইল রেকর্ডিং এ সব প্রমাণ আছে। আমি এই ঘরে ঢোকার আগেই রেকর্ডিংটা অন করে এসেছিলাম। চলি। সেদিন অনেক রাত হয়ে গেছিল, তাই ভেবেছিলাম পরের দিন সকালে থানায় যাব। কিন্তু সেদিন রাতেই রাস্তায় কতজন গুন্ডা আমাকে চারিদিক থেকে ঘিরে ধরে। ওরা ছিল ওই সুপারের পাঠানো ভাড়াটে গুন্ডা। ফেসে যাওয়ার ভয়ে সুপার গুন্ডা পাঠিয়ে আমাকে খুন করায়। ব্যাস, তারপর সব শেষ। আমার স্বামী এই বাড়িতে একা পড়ে থেকে বিনা চিকিৎসায় মারা গেল। সেদিন ছিল ওর জন্মদিন। আমি কথা দিয়েছিলাম আসার সময় ওর জন্য কেক নিয়ে আসব। সেই আশা পূর্ণ হয়নি। সবটুকু অপ্রাপ্তির জন্য প্রতি বছর এই দিনেই আমরা দুজনে ফিরে আসি। আমি কেক খাইয়ে দিই ওকে, তারপর ফিরে যাই অপার্থিব জগতে। আপনার প্রতিশোধ নিতে ইচ্ছে করে না? আমাকে মারবার পর ওরা ভয়ে গলি থেকে পালিয়ে যায়। তার কিছুক্ষণ পরেই ওদের মোবাইলের কথাটা মনে পড়ে, তাই তারা আবার ফিরে আসে, আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তারপর মোবাইলটা খুঁজে বার করে সেটাও নিয়ে চলে যায়। কিন্তু মরবার আগে আমি সেই রেকর্ডিংটা আমার সহকর্মী অন্য এক নার্সের ফোনে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সে প্রাণের ভয়ে আর ওটা থানায় নিয়ে যায়নি। ওর নাম সুপ্রিয়া। মদুর হাসপাতালের পেছনেই ওর বাড়ি। আপনি যদি ওর কাছ থেকে সেই রেকর্ডিংটা থানায় নিয়ে যান, তাহলে ওই সুপারের শাস্তি হবে, আর তাতেই আমার আত্মার শান্তি। বেশ, আমি কথা দিলাম, কালই আমি যাব সুপ্রিয়ার বাড়ি। ওই সুপারের যোগ্য শাস্তি হওয়াটা দরকার। সুপারের 7 বছর জেল হলো, সেই সাথে আদালতের নির্দেশে তার ডাক্তারি লাইসেন্সটাও বাতিল করা হলো।